বাতিলের দাবিতে আজও আন্দোলনে চাকরি প্রার্থীরা বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ, যান চলাচল বিঘ্নিত। ছাত্রদের দমাতে আদালতকে ব্যবহারের অভিযোগ ফখরুলের। বিএনপি এখন অন্যের উপর ভর করেছে মন্তব্য কাদেরের। ৭৫ পরবর্তীতে দেশের ইতিহাস মুছে ফেলার চেষ্টা হয়েছে অভিযোগ প্রধানমন্ত্রীর। টুঙ্গিপাড়ায় শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময়। জামালপুরে নামতে শুরু করেছে বানের পানি। সিরাজগঞ্জে চরাঞ্চলের ঘরবাড়ি পানির নিচে। নদী ভাঙনের শঙ্কায় বহু মানুষ। এবং চরম ভোগান্তিতে ঢাকা উত্তরের ১২ নম্বর ওয়ার্ডবাসী। সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি। সুয়ারেজ ময়লা ছড়াচ্ছে রাস্তাঘাটে। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের সাথে আছি আমি ফারনাজ জুই। এবারে বিস্তারিত। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আজও আন্দোলনে উত্তাল দেশের বিশ্ববিদ্যালয়গুলো। নিজ নিজ ক্যাম্পাসে অব্যাহত আছে বিক্ষোভ সহ নানা কর্মসূচি। এছাড়া দাবি আদায়ে বিভিন্ন সড়ক মহাসড়কও অবরোধ করে বিক্ষোভ করে। কোটার কারণে চাকরি পেতে বৈষম্যের শিকার হওয়ার দাবি আন্দোলনরত শিক্ষার্থীদের। সহকর্মীদের তথ্যচিত্রে শুভশ্রী রায়ের ডেস্ক রিপোর্ট। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা। সড়ক অবরোধ, স্লোগান, মিছিল মিটিংয়ে উত্তাল দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলো। শনিবার সকালে কোটা বাতিলের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল 10:30 থেকে বেলা 12টা পর্যন্ত সদর উপজেলার আশেদপুর বাইপাস এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন তারা। এতে মহাসড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। একই দাবিতে এদিন বৃষ্টি উপেক্ষা করে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে কোটা বিরোধী শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন স্লোগান দিয়ে নিজেদের দাবি তুলে ধরেন তারা। আন্দোলনরত শিক্ষার্থীদের আক্ষেপ, কোটার কারণে দেশ সেবার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন মেধাবীরা। পরিশ্রম আর মেধার অবমূল্যায়ন হচ্ছে এই কোটার মাধ্যমে। যদি 70% পুরোটাই ফিল আপ করে ফেলে, 52% তো গেল মুক্তিযোদ্ধা কোটায়, তারপর যদি বাকি 20% এভাবে অন্যান্য কোটায় ফিল আপ হয়ে যায়, তাহলে সাধারণ মানুষের জায়গাটা কোথায় থাকবে? আমরা 18 সালে যে পরিবর্তন আছে সেই পরিবর্তন বাতিল করা যাবে না, এটা বহাল রাখতে হবে। মেধার ভিত্তিতে নিয়োগ হবে সকল প্রকার চাকরিতে, এটাই হচ্ছে আমাদের সহজ দাবি। আমরা সকল প্রকার কোটা বৈষম্য থেকে মুক্তি চাই এবং মেধাবীরা যাতে তাদের যোগ্য স্থানে যায় সেটাই চাই। দাবি আদায়ে ময়মনসিংহ নগরী টাউন হলে অবস্থান কর্মসূচি পালন করে চাকরি প্রার্থীরা। এ সময় উচ্চ আদালতের বহাল রাখা রায় প্রত্যাহার করে সরকারি চাকরিতে কোটা প্রত্যাহারের দাবি জানান তারা। হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায় সারা বাংলাদেশের ছাত্র সমাজের মনোভাবের বিরোধী রায়, এবং সেই রায় সারা বাংলাদেশের ছাত্র সমাজ যেটা চায় তার বিরোধী রায়। আমরা আমাদের রাজপথ থেকে হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করতে চাই। কোটা বাতিলে দাবি না আদায় হওয়া পর্যন্ত কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সাধারণ শিক্ষার্থীদের। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ। আদালতের ঘাড়ে বন্দুক রেখে ছাত্রদের ন্যায্য আন্দোলনকে দমানোর অপচেষ্টা করছে সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, আর্থিক দুরবস্থার মধ্যে সর্বজনীন পেনশন স্কিমের নামে নতুন স্কিম চালু করা সরকারের দুর্বল খাত মেরামত করার একটি অপকৌশল। সাবরিনা মজুমদারের রিপোর্টে বিস্তারিত। শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, আইন ও বিচার বিভাগের দোহাই দিয়ে ছাত্র সমাজের যৌক্তিক দাবি দমনের চেষ্টা ব্যর্থ হবে। 21 শতাব্দীর এই সময় এসে প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক বৈশ্বিক ব্যবস্থায় টিকে থাকতে হলে মেধাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। তাই সাধারণ ছাত্র সমাজের কোটা সংস্কার আন্দোলনের ন্যায্য ও যৌক্তিক দাবি সমূহের সঙ্গে আমরা একমত। আইন ও বিচার বিভাগের দোহাই দিয়ে ছাত্র সমাজের যৌক্তিক দাবি সমূহকে দমানোর সকল উপচেষ্টাই ব্যর্থ হবে বলে আমরা বিশ্বাস করি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পেনশন স্কিম বাতিলের দাবিতে যে আন্দোলন করছে তা বিএনপি সমর্থন জানায় দাবি করে দলটির মহাসচিব বলেন, পেনশন স্কিম চালুর নাম করে জনগণের পকেট খালি করতে চায় সরকার। যেহেতু দেশের অর্থনৈতিক অবস্থা চরম সংকটাপন্ন, সেহেতু অন্যান্য খাত সহ শিক্ষকদের কাছ থেকে অন্যায়ভাবে এই পেনশনের টাকা তুলে নিতে চাচ্ছে। সরকারের আর্থিক দুরবস্থার মধ্যে সার্বজনীন পেনশন স্কিম নামে নতুন স্কিম চালু করা সরকারের দুর্বল আর্থিক খাতে মেরামত করার একটা কৌশল। এটি এই অবৈধ আর্থিকভাবে জড়িত সরকারের আরেকটি নতুন লুটপাট স্কিম, যার নাম পেনশন স্কিম।
ক্ষমতায় গেলে সব ধরনের বৈষম্যমূলক স্কিম বাতিলের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। নিজের আন্দোলনের সফল হতে না পেরে বিএনপি অন্যের উপর ভর করছে। কোটা বিরোধী ও শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর বেইলি রোডে পাহাড়ি ফল মেলার উদ্বোধন করে একথা বলেন তিনি। জানান, খালেদার মুক্তি আইনি বিষয়ে জাতিসংঘে অভিযোগ করেও কোনো লাভ হবে না। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। বাহারি সব ফলের পসরা নিয়ে রাজধানীর বেইলি রোডে শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য ও গবেষণা কেন্দ্রে শুরু হয়েছে পাহাড়ি ফল মেলা। আম, কাঁঠাল, কলাসহ পাহাড়ি নানা ফলের বাণিজ্যিক সম্প্রসারণে আয়োজন করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। শনিবার সকালে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিভিন্ন স্টল ঘুরে দেখেন মন্ত্রী। পরে আলোচনায় অংশ নিয়ে কোটা বিরোধী ও শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, নিজেরা আন্দোলন করতে না পেরে বিএনপি অন্যের আন্দোলনের ওপর ভর করছে। তার নিজেদের কোনো কিছু নেই, অস্তিত্ব নেই, নির্বাচনে যায়নি, আন্দোলনে ব্যর্থ। এখন বিএনপি কাজই হচ্ছে অন্যদের ইস্যুর উপর ভর করে। এখন শিক্ষকদের আন্দোলনের উপর ভর করবে, আবার সিদ্ধান্ত নিয়েছে কোটার উপরে, কোটা আন্দোলনের উপর ভর করবে। বলেন, খালেদা জিয়ার মুক্তি সম্পূর্ণ আইনি বিষয়, জাতিসংঘে অভিযোগ করেও কোনো লাভ হবে না। জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করছেন, কে শুনে জাতিসংঘের কথা? ও জাতিসংঘ দেখিয়ে কোনো লাভ নেই, এটা আইনের ব্যাপার। এ সময় ভারতকে রাজনৈতিক ও চীনকে উন্নয়নের বন্ধু আখ্যা দিয়ে ওবায়দুল কাদের বলেন, একের পর এক উন্নয়ন কাজ সমাপ্ত হতে দেখে অনেকেরই অন্তর্জ্বালা শুরু হয়েছে। এখন না। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিশুদের সুন্দর জীবন নিশ্চিত করাই ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য। তিনি আরো বলেন, আজকের ছোট শিশুরাই হবে আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর। সেভাবেই সবাইকে প্রস্তুত করতে হবে। শনিবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিমাডাঙ্গা প্রাথমিক শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, ৭৫ পরবর্তীতে এদেশের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, এটাই দুর্ভাগ্য। দেশের মানুষের জানা উচিত কিভাবে স্বাধীনতা এলো। টুঙ্গিপাড়া থেকে জানাচ্ছেন জয় যাদব। পিতার বিদ্যালয়ে কন্যা। ১৯১৫ সালে স্থাপিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার যে গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় থেকে নিজের শিক্ষা জীবন শুরু করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শনিবার সকালে সেই বিদ্যালয় পরিদর্শন করেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ক্ষুদে শিক্ষার্থীরা। বিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনের পর এসো বঙ্গবন্ধুকে জানি অ্যালবামের মূরক উন্মোচন করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, শিশুদের সুন্দর জীবন নিশ্চিত করাই ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য। মানুষের এটা জানা উচিত যে কিভাবে আমরা স্বাধীন হলাম, আর স্বাধীনতার পরেও আমাদের যে কাজগুলি সেগুলো আমাদের জানতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ছোটবেলা থেকে কিন্তু সাধারণ মানুষের জন্য কাজ করতেন, এবং ওনার একটা মানুষের প্রতি একটা আলাদা দরদ ছিল। এবং দেখতেন যে দেশে মানুষ খাবার পায় না, পরনের ছিন্ন কাপড়, থাকার জায়গা নেই, চিকিৎসা পেত না, এটা ওনাকে খুব ব্যথিত করত। সেই জন্য বোধহয় ছোটবেলা থেকে উনি বড় হয়েছিলেন, এবং এরপর থেকে মানুষের জন্যই তিনি কাজ করতেন। নিজের জীবনের কোনো সুখ সুবিধা কিছু দেখেননি, শুধু একটাই ছিল, এদেশের মানুষকে কিভাবে এই দারিদ্র্যের হাত থেকে মুক্তি দেবেন, কিভাবে একটা উন্নত জীবন দেবেন, এবং ছোট্ট শিশুরা যেন একটা সুন্দর জীবন পায়, সেটাই ওনার জীবনের লক্ষ্য। শেখ হাসিনা জানান, ৭৫-এর পর এদেশের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। বলেন, প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে। যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, তাদের আঁকা ছবি দিয়ে অ্যালবাম করা বা ইতিহাসকে তুলে ধরা ছবির মাধ্যমে, ছবিতে আসলে কথা বলে এবং ইতিহাস জানার সুযোগ ছোট শিশুরা সুযোগ পাচ্ছে। সেটা করার জন্য আমি সত্যি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানকার শিক্ষকরা এবং প্রশাসন থেকে শুরু করে যারা এই উদ্যোগের সঙ্গে একাত্ম ছিলেন, আমাদের জনপ্রতিনিধিরা, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। এবং ছোট্ট সোনামণি, তোমাদের জন্য তো আশীর্বাদ রইল। তোমরা লেখাপড়া শিখে বড় হও, কারণ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। সেই বাংলাদেশে তো তোমরাই হবে আসল স্মার্ট, যার দেশ চালাবে।
দুপুরে পাটগাতি বাসস্ট্যান্ডে টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পরে গোপালগঞ্জ জেলা ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ নেতারা এবং মার্কেটের ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন শেখ হাসিনা। জয় যাদব, দেশ টিভি, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। টানা বৃষ্টি উজানের ঢলে কুড়িগ্রাম, পঞ্চগড়, লালমনিরহাট সহ 10 জেলায় সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতির। এতে প্রায় 12 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। এতে চরম ভোগান্তিতে দিন কাটছে বানভাসীদের। এদিকে পানি উঠে যাওয়ায় অনেক এলাকায় বন্ধ রয়েছে বিদ্যালয়। সহকর্মীদের তথ্যচিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। থাকার ঘর পানিতে নিমজ্জিত, তাই কলাগাছের ভেলায় আশ্রয় নিয়েছে দুর্গতরা। কুড়িগ্রামে শতাধিক পরিবারের একই অবস্থা। ব্রহ্মপুত্রের পানি চিলমারি পয়েন্টে ও হাতিয়া পয়েন্টে প্রায় 72 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদী তীরবর্তী 40টি ইউনিয়নের 3 শতাধিক গ্রাম পানিতে তলিয়ে। পানি উঠায় 86টি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ রয়েছে। এসব এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। ঘরের ভিতরে চৌকি টাঙে ওই উপরে আছে। বাড়ির মধ্যে পানি চলা ফিরে খাওয়া দাওয়া এলে মনে করলেন বিভিন্ন আর কি কষ্ট। ব্রহ্মপুত্র, যমুনা ও ঘাঘট নদীর পানি এখনো বিপদসীমার উপর দিয়ে বইছে। এতে গাইবান্ধার 4 উপজেলার 32টি ইউনিয়নে পানিবন্দী 30,000 পরিবার। শুকনো জায়গা না থাকায় রান্নাবান্না করতে না পারায় অনেকেরই দিন কাটছে অনাহারে। এদিকে জেলায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। সময়ও হয় না যে বাচ্চাকে নিয়ে থাকবো না, হলে রান্নাবান্না করেই খাবো। 250টি পরিবার নদী ভাঙনে বিলীন হয়ে গেছে। লালমনিরহাটে আবারও বেড়েছে তিস্তার পানি। বর্তমানে বিপদসীমার মাত্র 10 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চলে ঢুকতে শুরু করেছে পানি। গত কয়েকদিনে তিস্তার পানি হঠাৎ বাড়া কমায় আতঙ্কে দিন কাটছে তিস্তাপাড়ের মানুষের। এখন তো উঠেই নাই, গরু বাছর হাঁস মুরগি নিয়ে খুবই বিপদের মধ্যে আছে। এই পানি এত হওয়াতে আমাদের ফসলি জমি নষ্ট হয়ে পড়িয়েছে। এদিকে টানা বর্ষণে পঞ্চগড়ের 33টি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। কয়েকদিনে রেকর্ড পরিমাণ বৃষ্টি হওয়ায় অনেকের পুকুরের পানি ভেসে গেছে, নষ্ট হয়েছে ফসলি জমি। সময় মতো বের হতে পারছে না খেটে খাওয়া মানুষ। হাঁটু পর্যন্ত পানি দেখতে পাচ্ছি এবং কি আমাদের গ্রামের আশেপাশে যত রকম ছাত্রছাত্রী যারা আছে তারা খুব অসহায়ের মধ্যে পড়ে গেছে। সাধারণ মানুষের খুব কষ্ট হচ্ছে, যারা দিনমজুরি করে তারা প্রতিদিন দিনমজুরি কাজ করে চলে, তারা চলতে পারতেছে না। এদিকে সুনামগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। সুরমা নদীর পানি বিপদসীমার 15 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই সাথে কমেছে জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া সবগুলো নদীর পানি। দেয় না, কই হয়তো কোনো লাভ নাই। সরকার তো খালি সরকার আছে, কিন্তু কিছুতে পাই না। একবার হচ্ছে 3বার পানি উঠলে এলিয়া কিচ্ছুই পাইলাম না, ঘরের ভিতরে বয়ে এলাম অনাহারি হইয়া। এদিকে দেখুন পেরিবার দিয়ে তুই রাখছে, আমরা এইদিকে যতটুকু পানি পারে এই পানিটা যাওয়ার কোনো রাস্তা নেই। দুর্গত এলাকায় দ্রুত ত্রাণ সহায়তার দাবি বন্যা কবলিতদের। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে মৌলভীবাজার ও সুনামগঞ্জে। সেখান থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালে এলাহি কুটি ও মেহেদি হাসান। প্রথমেই চলে যাচ্ছি মৌলভীবাজারে। কুটি, ইতিমধ্যে আমরা জানতে পেরেছি টানা বৃষ্টিতে মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। কি চিত্র দেখছেন জানাবেন। জয়, মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির যে সার্বিক অবস্থা সেটা হচ্ছে যে মৌলভীবাজারের যে ফ্ল্যাশ ফ্লাড, যেটা মৌলভীবাজারের মনু ও ধলাই নদীর, সেই জায়গার বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে। তবে কুশিয়ারা এবং জুরি নদীর যে অবস্থা, সেই অবস্থার কারণে বন্যার পরিস্থিতি তেমন একটা উন্নতি হয় নাই বা অবনতি হয় নাই, একই অবস্থায় আছে। আমি আছি এখন মৌলভীবাজারের শেরপুর পয়েন্টে, যেখানে কুশিয়ারা নদীর তীরে আপনি দেখতে পাচ্ছেন যে এখন পানি কমে গেছে, অনেকটাই কমে গেছে, যেখানে বিপদসীমার সমানের সমান প্রবাহিত হচ্ছে। তবে জুরি নদী যেটা, সেটা এখন পর্যন্ত আপনার 164 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই জুরি নদীর পানিটা এসে হাকালুকি হাওরে পড়ে এবং হাকালুকি হাওর থেকে এই পানিটা কুশিয়ারা নদী দিয়ে নিষ্কাশিত হয়। এই কুশিয়ারা নদীতে নিষ্কাশিত হওয়ার পরে কুশিয়ারা নদী উপচে থাকার কারণে এখন পর্যন্ত যে হাকালুকি হাওরের বিস্তীর্ণ এলাকা টুইটুম্বুর হয়ে আছে এবং হাওর পাড়ের প্রায় 3টি উপজেলা কুলাউড়া, বড়লেখা, জুরি
নিম্নাঞ্চল এখন পর্যন্ত প্লাবিত হয়েছে এবং প্রায় 3 লাখ মানুষ পানিবন্দী আছেন এবং 400টি বিদ্যালয় অনেকগুলোর মধ্যে এখন পর্যন্ত কোনো কার্যক্রম চালু করা যাচ্ছে না, যেটা হচ্ছে যে কোনোটায় নিমজ্জিত, কোনোটা আবার আশ্রয় কেন্দ্র থাকা এবং কোনোটা নিরাপদ থাকলেও সেখানে যাতায়াতের অসুবিধার কারণে এই কারণে শিক্ষা পাঠ্যক্রম সেখানে চালু করা যাচ্ছে না। এবং মৌলভীবাজারের প্রায় 204টি আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত প্রায় 8,000 মানুষ বসবাস করছেন। দ্বিতীয় ধাপের এই বন্যায় মৌলভীবাজারের যে সার্বিক যে ক্ষতি হয়েছে সেটা এখন পর্যন্ত টাকার অর্থে নিরূপণ করা সম্ভব হয়নি, কিন্তু ধরে নেওয়া হচ্ছে যে কয়েকশো কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে এবং এটা ফসলের ক্ষতি হয়েছে, মৎস্য সম্পদের ক্ষতি হয়েছে, গবাদি পশুর ক্ষতি হয়েছে। আমি বানবাসী মানুষের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন দীর্ঘ প্রায় 24 দিন হয়ে যাচ্ছে তারা পানির সাথে লড়াই করছেন। এই পানির সাথে লড়াই করতে যে তাদের নানা রকম সমস্যার সৃষ্টি হচ্ছে, বিশেষ যাতে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। নানাবিধ কারণে তারা এই পানির সাথে লড়াই করে অনেকটা অসহায় নিরুপায়ের মতো জীবনযাপন করছে। সরকারের প্রশাসনের পক্ষ থেকে যে পরিমাণ ত্রাণ দেওয়া হচ্ছে সেই ত্রাণ প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে বানবাসিয়া মানুষ আমাকে জানিয়েছেন এবং পানির সাথে বসবাস করে মানুষজন নানা অসুখ বিসুখে আক্রান্ত হচ্ছেন। যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে প্রতিটি ইউনিয়নে একটি করে মেডিকেল টিম রয়েছে, কিন্তু সেই মেডিকেল টিমের কোনো চিকিৎসা সেবা জনগণ পাচ্ছেন না। আপনাকে একটি বিষয় জানাতে চাই, এখন পর্যন্ত মৌলভীবাজার জেলার 2টি উপজেলার অফিস, বিশেষ করে জুরি এবং কুলাউড়া উপজেলার অফিস এখন পর্যন্ত আঁটু পানিতে নিমজ্জিত রয়েছে। অর্থাৎ মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি সেটা বলা যায় না এবং অবনতি সেটা বলা যায় না। একই অবস্থায় 24 দিন ধরে মানুষ পানির সাথে লড়াই করছেন। দ্বিতীয় ধাপে বন্যা আক্রান্ত হওয়ার পরে এখন পর্যন্ত মানুষ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পান নাই। এই ছিল মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। আমি এখন চলে যাব আমাদের সহকর্মী সুনামগঞ্জের মেহেদি তার এলাকার সর্বশেষ বন্যা পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছেন। দেখুন, সুনামগঞ্জে এখন আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, যে আবহাওয়া মানুষের মনে স্বস্তি ফিরেছে এবং গত 3 দিন ধরেই কিন্তু মোটামুটি এরকম আবহাওয়া আছে। সুনামগঞ্জে গত 3 দিনে তেমন কোনো বৃষ্টিপাত হয়নি। গত 24 ঘন্টায় সুনামগঞ্জে 25 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ড, যার কারণে কিন্তু সুনামগঞ্জের পানি, নদীগুলোর পানি কিন্তু অনেকটাই কমেছে এবং এই সুরমা নদীর পানি বিপদসীমার নিচে নেমে বর্তমানে বিপদসীমার 15 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, সুনামগঞ্জের যে সীমান্ত দিয়ে পানি আসে যে নদীগুলোতে, বিশেষ করে জাদুকাটা, খাসিয়ামারা, চেলা, চতিসহ যে কটি নদী আছে সেই সব কটি নদীর পানি কিন্তু বর্তমানে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং যার কারণে সুনামগঞ্জে বন্যার পরিস্থিতির অনেকটাই উন্নতি হচ্ছে। এবং আপনি দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের লালপুর এলাকায়, সেখানেও পানিতে টইটম্বুর ছিল এবং এখানে এই এলাকার পানি কিন্তু ক্রমশই কমছে এবং মানুষের বন্যার পরিস্থিতি যে ছিল সেই পরিস্থিতির কিন্তু অনেকটাই স্বাভাবিক হচ্ছে এবং মানুষের ভোগান্তি কমছে। তো সব মিলিয়ে আসলে সুনামগঞ্জের বন্যার পরিস্থিতি এখন অনেকটাই আসলে উন্নতির দিকে বলা যায়। এবং আমরা কথা বলেছিলাম সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন আলাদারের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে সুনামগঞ্জে আগামী 24 ঘন্টা বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং দ্রুতই যে পানি আছে এই পানিগুলো কিন্তু দ্রুতই নেমে যাবে বলে তারা আশা করছেন। এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে সর্বশেষ তথ্য। জুই মেহেদি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, সুনামগঞ্জ এবং মৌলভীবাজার থেকে বন্যা পরিস্থিতির খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। সংবাদ দুপুরে আরো থাকছে। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, যুক্তরাজ্যের স্টারমারের সামনে বড় চ্যালেঞ্জ, অর্থনৈতিক সংকট মোকাবেলা। দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানকে ইতিবাচক বলছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক শীর্ষকর্তা আর বর্তমান কয়েকজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার দুর্নীতির খবরে প্রশাসনে তৈরি হয়েছে আতঙ্ক। অবশ্য এতে ভোগান্তির শিকার হচ্ছেন সৎ কর্মকর্তারাও। এ অবস্থায় সরকারকে আরও বড় পরিসরে শুদ্ধি অভিযানের পরামর্শ দিয়েছে টিআইবি। বিস্তারিত নূপুর মাহমুদের রিপোর্টে।
টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর শেখ হাসিনা সরকারের অন্যতম চ্যালেঞ্জ দাঁড়ায় প্রশাসনে দুর্নীতি কমানো। নতুন সরকারের 6 মাসের মধ্যেই শুরু হয়েছে শুদ্ধি অভিযান। সাবেক আইজিপি বেনজির আহমেদ থেকে শুরু করে এনবিআর এর কর্মকর্তা কেউই বাদ যাচ্ছে না। গণমাধ্যমে উঠে আসছে দুর্নীতিবাজদের পাহাড় সম সম্পদ গড়ার নানা তথ্য। এমন অবস্থায় কিছুটা আতঙ্ক তৈরি হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাঝে। দুর্নীতিবাজ সহকর্মীদের কারণে অস্বস্তিতে পড়েছে সৎ কর্মকর্তারা। আত্মীয় স্বজন ও বন্ধু মহলে অনেককেই পড়তে হচ্ছে বিব্রতকর পরিস্থিতির মুখে। তবে এই নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে চান না কেউ। সাবেক পরিকল্পনা মন্ত্রী জানান, আগে দুর্নীতি অভিযোগ থাকলেও এত সংখ্যক কর্মকর্তার বড় বড় দুর্নীতি তথ্য খুবই কম সামনে এসেছে। দুর্নীতির মধ্যে আমরা বসবাস করি, সুনীতি দুর্নীতি ভাই বোন পাশাপাশি চলে, দুটোর মধ্যে আমরা বাস করি। হঠাৎ যদি দেখি কোথাও বিস্ফোরণ হয়ে গেছে, নজরে আসছে, ঝকঝক করছে, তখন তো একটু চমকে উঠি। ভয়ের আগে তো চমক, তারপরে না ভয়। 100 জন ঢুকি নেয়, 90 জন পার পেয়ে যায়। সুতরাং সে মনে করে 9 out of 10 চান্স আমি টিকে যাবো, তো নেই। আরও যেন বেশি হচ্ছে, আগে কি দুর্নীতি ছিল না? সব শুনেছি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে, কয়েকজনের দুর্নীতির তথ্য প্রকাশে অন্যদের মধ্যে আতঙ্ক তৈরি হওয়া খুবই স্বাভাবিক। আরো বড় পরিসরে দুর্নীতি বিরোধী অভিযানের পরামর্শ দিয়েছে সংস্থাটি। যারা অসৎ দুর্নীতিবাজ কর্মকর্তা যারা ক্ষমতা ব্যবহার করছেন তারা কিন্তু কোনোদিনই আতঙ্কিত ছিলেন না, এখনো হবেন না। দুর্নীতির বিরুদ্ধে কথাগুলো হচ্ছে যে এক ধরনের ফাঁকা বলি, আর বাস্তব যেটা সেটা হচ্ছে যেটা আমরা করছি সেটা দুর্নীতি সহায়ক পরিবেশ সৃষ্টি করছি। অর্থাৎ জনগণকে ভুল বার্তা দেওয়া। জনগণকে বলা হচ্ছে যে তোমরা সারা বছর দুর্নীতি করো, বছরের শেষে আমাদের কাছে আসলে আমরা তোমাদেরকে বৈধতা দিয়ে দেবো, কালো টাকার বৈধতা দিয়ে দেবো। এরই মধ্যে হাইকোর্ট থেকে নির্দেশনা দেওয়া হয়েছে সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব দাখিল সংক্রান্ত আইনের পূর্ণ বাস্তবায়ন করতে। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে টিআইবি। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। পিজিআর গঠনের 42 দিনের মাথায় সপরিবারে জাতির পিতাকে জীবন দিতে হয়েছে, যা জাতির জন্য চরম ব্যর্থতা মন্তব্য করে রাষ্ট্রপতি বলেন, পিজিআর আজকের মতো সুসংগঠিত হতে পারলে এমন ঘটনা ঘটত না। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি আরও বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তি নির্ভর ও প্রশিক্ষণ অর্জন করতে আহ্বান জানান তিনি। বিস্তারিত শামীমা আক্তারের রিপোর্টে। 1975 সালের 5 জুলাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে গঠিত হয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর। শনিবার এর 49তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে দুদিনের আয়োজনে প্রথম দিন প্রধান অতিথি রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সকালে পিজিআর সদর দফতরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পিজিআর এর কোয়ার্টার গার্ড পরিদর্শন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি। এরপর দরবারে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি। পিজিআর সহ বাংলাদেশ গঠনে জাতির পিতার অবদান স্মরণ করেন রাষ্ট্রপতি। পিজিআর গঠনের 42 দিন পর সপরিবারে জীবন দিতে হয় বাংলাদেশের স্থপতিকে জানিয়ে তুলে ধরেন সে সময়ের প্রেক্ষাপট। যে পিজিআর প্রতিষ্ঠার মাত্র 42 দিনের মাথায় মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী ঘাতক চক্রের হাতে বঙ্গবন্ধু ও বেগম ফজিলুন্নেসা মুজিব সহ তার পরিবারের সদস্যগণ ধানমন্ডির 32 নম্বর বাড়িতে নির্মমভাবে শহীদ হন। সেদিন আমরা তাকে রক্ষা করতে পারিনি, যে জাতি হিসাবে সেটা ছিল আমাদের চরম ব্যর্থতা। আজকের মতো যদি সুসংগঠিত পিজিআর থাকতো তাহলে হয়তো আমরা আমাদের জাতির পিতাকে রক্ষা করতে পারতাম। দেশের ইতিহাস অন্য ধারায় লিখিত হতো। বিশ্বের সাথে তাল মেলাতে এখন থেকেই প্রস্তুত হওয়ার নির্দেশ দেন তিনি। কর্তব্য পালনে আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। আগামীতেও আপনারা কর্তব্য পরায়ণতা ও নিষ্ঠায় অটল থেকে এবং চেইন অফ কমান্ডের প্রতি আস্থাশীল থেকে আপনাদের উপর অর্পিত যে কোনো দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবেন। আপনারা স্বাচ্ছন্দ্যের সাথে প্রশিক্ষণ গ্রহণ করবেন, শৃঙ্খলা বজায় রাখবেন, আত্ম উন্নয়নে মনোযোগী হবেন। পিজিআর সদস্যদের একাগ্রতা, নিষ্ঠা, শৃঙ্খলাবোধ ও পেশাগত দক্ষতার প্রশংসা করে নেতৃত্বের প্রতি অনুগত্য থেকে নিজেদের দায়িত্ব পালনের নির্দেশ দেন রাষ্ট্রপতি। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। সংবাদ দুপুরে আরো থাকছে।
ইউরোর সেমিতে ওঠা লড়াইয়ে রাতে মাঠে নামবে ইংল্যান্ড ও সুইজারল্যান্ড। অপর ম্যাচে তুরস্কর প্রতিপক্ষ নেদারল্যান্ডস। এবার দেশ টিভির নিয়মিত আয়োজন জনদুর্ভোগের খবর। মিরপুরের আহমদনগর, পাইকপাড়া, শাহ আলীবাগ, আনসার ক্যাম্প ও টোলারবাগ এলাকা নিয়ে গঠিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 12 নম্বর ওয়ার্ড। সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি জমে এখানকার বেশিরভাগ রাস্তায়। সুয়ারেজ লাইন পরিষ্কার না করায় পানির সাথে ময়লা ছড়িয়ে যায় রাস্তাঘাটে। এলাকার আরেকটি বড় সমস্যা মাদক। বাসিন্দাদের অভিযোগ, শত সমস্যাতেও দেখা মেলে না স্থানীয় কাউন্সিলরদের। শাহিদুজ্জামান সাকিবের রিপোর্ট। সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি জমে শাহালিবাগ এলাকার এসব বাড়িতে। এতে হাঁটা চলা সহ নানা ভোগান্তি পোহাতে হয় স্থানীয় বাসিন্দাদের। আমার বাসায় ড্রেন বইরা যায়, তারপরে বাড়ি ডুবে যায়, ঘরে পানি উঠে। আমরা টাকা পয়সা দিয়ে পরিষ্কার করাইলে তারপরে পানি ক্লিয়ার হয়, আর নাইলে সিটি কর্পোরেশনের তো কোনো উদ্যোগ নেওয়া হয় না, কোনো কাউন্সিলর খোঁজ খবর লয় না। পানি উঠে অচলাবস্থা তৈরি হয় ধানক্ষেত মোড়ের এ সড়কটিতেও। অভিন্ন চিত্র স্থানীয় কাউন্সিলরের বাসার সামনের জোনাকি রোডেও। রাস্তাঘাটে যে বৃষ্টি হইলে এই জায়গায় মানে হাঁটু পানি জমে এই জায়গাটার মধ্যে। 10 মিনিট বৃষ্টি হওয়ার পরে রাস্তা এই 200 গজ এই রাস্তাটুকু আপনার পানিতে তলায় যায়। খুব অল্প বৃষ্টিতেই দুপাশ থেকে পানিটা আসে, এদিকে এভাবে চাপ সৃষ্টি হয় যে অল্প কতক্ষণের মধ্যেই 1 থেকে 2-2.5 ফিট 3 ফিট পর্যন্ত বেড়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, রাস্তাঘাট বেহাল হয়ে পড়লেও খোঁজ রাখেন না স্থানীয় কাউন্সিলর। এই যে যা রাস্তাঘাট যেটি দেখো সব উন্নয়নমূলক কাজ যাইছে ইকবাল হোসেন টুটুল নাম হয়েছে সাবেক কমিশনার আমলে। এই এলাকার যে কাউন্সিলর আছে তার সাথে মনে হয় না যে আপরজনতার সাধারণ জনগণের কোনো গণসংযোগ আছে। ওয়ার্ডটির আরেকটি প্রধান সমস্যা, জনতা হাউজিংয়ের আশপাশের বস্তিতে মাদকের রমরমা ব্যবসা। তবে সব অভিযোগ অস্বীকার করেন কাউন্সিলর। মাদক সমস্যার দোষ চাপান প্রতিপক্ষের উপর। অতিরিক্ত আমি কোনো কিছুই করি নেই, আবার কেউ আমাকে বলতে পারবে না কোনোখান থেকে কোনো রাস্তা থেকে 1 টাকা চাঁদা কিংবা 1 টাকা ঘুষ কিংবা অন্যায়ভাবে কোনো জমি দখল এগুলো আমি করেছি। আমাকে দিয়ে আপনার নাম বলানোর কোনো মানে হয় না। আপনাদের গোয়েন্দা সংস্থা আছে, আপনারা দেখুন খোঁজখবর নিয়ে কে এই ব্যবসা করতেছে। ওই ধরা পড়ে আবার চলে আসে, এসে আমরা যে নাম বলবো তখন আমাদের সাথে ডাইরেক্ট যুদ্ধ ঘোষণা হবে। তার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। ইরানে দ্বিতীয় দফার নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান। কট্টরপন্থী সাইদ জালিলিকে বিপুল ভোটে হারিয়ে জয়লাভ করেন তিনি। মাসুদ এককভাবে পেয়েছেন 53% বেশি ভোট, যেখানে প্রয়োজন ছিল 50%। পরাজয় স্বীকার করে বিজয়ী প্রেসিডেন্টের পাশে থাকার ঘোষণা দিয়েছেন জালিলি। লুৎফুর কবিরের রিপোর্টে বিস্তারিত। ইব্রাহিম রাইসির উত্তরসূরি বেছে নিল ইরানের জনগণ। দ্বিতীয় দফায় ভোট গণনায় শনিবার সাবেক ও সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। এতে পরাজয় ঘটল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির ঘনিষ্ঠ সাইদ জালিলির। রাজধানী তেহরানে বিজয়ী ভাষণে মাসুদ সবার প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়াও এক্সে বার্তায় জনগণের সহযোগিতা ও বিশ্বাস ছাড়া আগামীর পথ চলা অসম্ভব বলে মনে করেন এই নবনির্বাচিত প্রেসিডেন্ট। ইরানি সংবাদ মাধ্যমগুলো বলছে, শুক্রবারের দ্বিতীয় দফার ভোটে 53.6% ভোট পেয়ে জয়ী হন 69 বয়সী সাবেক স্বাস্থ্যমন্ত্রী মাসুদ। অন্যদিকে সাবেক প্রধান পরমাণু আলোচক সাইদ জালিলি ভোট পেয়েছেন 1,35,00,000-এর বেশি। এর মধ্য দিয়ে ইরানের নবম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মাসুদ। ফলাফলের পরপরই পরাজয় স্বীকার করে নির্বাচিত প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানিয়েছেন জালিলি। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে তিনি বলেন, শুধু সম্মানই নয়, প্রেসিডেন্ট মাসুদকে সর্বোচ্চটা দিয়ে এগিয়ে যেতে সহায়তা করতে হবে। সংস্কারপন্থী মাসুদ ইরানের ক্ষমতায় আসায় দেশটির পররাষ্ট্রনীতি থেকে অনেক জায়গায় পরিবর্তন আসতে পারে বলে ধারণা করছে নানা মহল। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। যুক্তরাজ্যে 200 বছরের মধ্যে বড় পরাজয় টরিদের।
ব্রিটিশ অর্থনৈতিক টালমাটাল পরিস্থিতিকে রক্ষণশীলদের ভরাডুবির কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। কেয়ার স্টারমারের নতুন চ্যান্সেলর র্যাচেল রিভসকে লড়তে হবে মূল্যস্ফীতি, আর্থিক কৃচ্ছ্রতা, ব্রেক্সিট, কোভিডের অভিঘাত, কর রাজস্বে পতন সহ নানা চ্যালেঞ্জের সঙ্গে। আফরিন ময়ের রিপোর্টে বিস্তারিত। দক্ষ ফুটবলার থেকে রাজনীতির মাঠে নেমে 9 বছরেই বাজিমাত। ঝিমিয়ে পড়া লেবার পার্টিকে যুক্তরাজ্যের ক্ষমতায় ফেরালেন দোর্দণ্ড প্রতাপে। বলা হচ্ছে 200 বছরের মধ্যে বড় পরাজয় টরিদের। জয়ের 24 ঘন্টার মধ্যেই প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ, যা ব্রিটিশ রাজনীতিতে বিরল। রক্ষণশীলদের ভরাডুবির বড় কারণ হিসেবে দেখা হচ্ছে ব্রিটিশ অর্থনীতির টালমাটাল অবস্থাকে, যাকে স্টারমার সরকারের জন্য চ্যালেঞ্জ বলা হচ্ছে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এরই মধ্যে মন্ত্রিসভা চূড়ান্ত করেছেন লেবার নেতা কিয়ার স্টারমার। প্রথম নারী চ্যান্সেলর বা অর্থমন্ত্রীর দায়িত্বে র্যাচেল রিভস, যাকে লড়তে হবে মূল্যস্ফীতি, আর্থিক কৃচ্ছ্রতা, ব্রেক্সিট, কোভিডের অভিঘাত, কর রাজস্বের পতন সহ নানা চ্যালেঞ্জের সঙ্গে। তার উপর বছরের পর বছর দেশটিতে দ্রুত গতিতে বেড়েছে সরকারি ঋণের বোঝা। সাম্প্রতিক সময়ে আয়ের স্থবিরতা, জীবনমাত্রার মানে পতন ও ব্যবসায়িক বিনিয়োগ কমে যাওয়ার মতো বিষয়গুলো পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। বর্তমানে যুক্তরাজ্যে 16 থেকে 64 বছর বয়সী কর্মজীবী প্রায় 4.24 লাখ। এর মধ্যে বেকার 24 লাখ। ইউনিভার্সাল ক্রেডিট সহায়তা দিতে হচ্ছে 67 লাখ মানুষকে। দেউলিয়াত্বের দ্বারপ্রান্তে থাকা স্থানীয় সরকার, ভেঙে পড়া অবকাঠামো, দীর্ঘস্থায়ী আবাসন ঘাটতি, গৃহহীনদের সংখ্যা বৃদ্ধি ও স্বাস্থ্যসেবা অন্যতম চ্যালেঞ্জ। বিশ্লেষকরা বলছেন, বড় ধরনের অর্থনৈতিক সংস্কার ছাড়া দ্রুত এ চ্যালেঞ্জ কাটিয়ে ওঠা সম্ভব নয়। নিঃসন্দেহে এটা লেবারদের বড় জনসমর্থনের সরকার। বেশিরভাগ আসনেই জনগণ তাদের পরিবর্তনের দাবির পক্ষে সমর্থন দিয়েছে। যুক্তরাজ্যে লোকমুখে এখনো প্রচলিত ইউরোপ যাচ্ছে ডানে আর ব্রিটিশরা যাচ্ছে বামে। তবে পোল্যান্ডের কট্টরপন্থী লোকরঞ্জনবাদরা হেরেছে। নর্ডিক দেশগুলো কিংবা স্পেনে এবং পর্তুগাল ও জার্মানিতে সোশ্যাল ডেমোক্র্যাটরা বেশ ভালো করছে। দেশের জন্য দারুণ কিছু করার সুযোগ রয়েছে স্টারমারের। তবে প্রধানমন্ত্রী হিসেবে হোঁচট খেলে গণ আকাঙ্ক্ষা মুঠোয় আনার সব সম্ভাবনা আছে ডানপন্থীদের। লেবার সরকারের অগ্রাধিকার তালিকায় থাকা উচ্চ সরকারি বিনিয়োগ, নতুন শিল্প কৌশল ও নীতি সংস্কারের ঘোষণা দিয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, সরকারি ঋণের লাগাম টানতে কথা বললেও কর ও ব্যয় নিয়ন্ত্রণের বিষয়টি স্পষ্ট করেনি লেবাররা। ঋণের বোঝা কমাতে বাড়াতে হবে কর হার। তবে জনগণের কর চাপ তথা ব্যয় বেড়ে যাওয়া জনিক টানাপোড়েনে 2 বছর আগে মাত্র 49 দিনের মাথায় ক্ষমতা ছাড়তে হয় লিজ ট্রাসকে। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। যুক্তরাজ্যের ক্ষমতার পালা বদলের সঙ্গে আবারও আলোচনায় 10 ডাউনিং স্ট্রিটের সুপার ক্যাট ল্যারি। 12 বছর ধরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে অবাধ বিচরণ তার। খেতাব জুটেছে ল্যারি দ্য চিফ র্যাট ক্যাচার অব ডাউনিং স্ট্রিট। 2011 সালে তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ডাউনিং স্ট্রিটে নিয়ে আসেন এ বিড়াল মহাশয়কে। সেই থেকেই ইঁদুর মারার দায়িত্ব পালন করে আসছে এ সুপার ক্যাট। বিস্তারিত জানাচ্ছেন দেওয়ান মুবাশশিরা হোসেন। ডাউনিং স্ট্রিটে অনেক প্রধানমন্ত্রী আসেন, চলেও যান, তবে একজনের স্থান বদল হয় না কখনো। বলছি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কার্যালয়ের এই বিড়ালের কথা। ব্রিটিশদের কাছে খুবই পছন্দের আর জনপ্রিয় সে। খেতাব জুটেছে ল্যারি দ্য ডাউনিং স্ট্রিট ক্যাট নামে। ডাউনিং স্ট্রিটের পোষা বিড়াল, তবে শুধু পোষা বললে ভুল হবে। এখানে তার একটা সম্মানজনক পদও আছে, তা হলো চিফ র্যাট ক্যাচার। 1 যুগ ধরেই এই গুরু দায়িত্বে ল্যারি। ল্যারি ডাউনিং স্ট্রিটে আসে 2011 সালে। তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন নিয়ে আসেন ওকে। 12 বছরে ক্ষমতার পালা বদলে ডাউনিং স্ট্রিট ছেড়েছেন 5 জন প্রধানমন্ত্রী। সবাই ল্যারিকে ছেড়ে গেলেও স্থান বদল হয়নি এ সুপার ক্যাটের। তবে অবাক করার বিষয় হলো, এতদিন রক্ষণশীল 5 প্রধানমন্ত্রীর সঙ্গী হলেও এবারই লেবার কোনো মধ্য বামপন্থী প্রধানমন্ত্রীর সঙ্গী হতে চলেছে ল্যারি। 10 নম্বর ডাউনিং স্ট্রিটের কর্মী ছাড়াও এ বিড়াল মহাশয়কে নিয়ে আগ্রহের কমতি নেই সাধারণ ব্রিটিশদেরও। প্রায়ই বহু মানুষ দেখতে আসেন ওকে। ল্যারি এতটাই বিখ্যাত যে ল্যারি দ্য ক্যাট নামে তার একটি ব্যক্তিগত ইনস্টাগ্রাম ও টুইটার অ্যাকাউন্টও রয়েছে, যেখানে ফলোয়ার 8 লাখেরও বেশি। এখানেই শেষ নয়, এই সুপার ক্যাটকে নিয়ে লেখা হয়েছে একটি বইও।
কিয়ার স্টারমারের অধীনে এবার ল্যারির ইঁদুর তাড়ানোর পালা। 12 বছরের কর্মজীবনে রাজকীয় ল্যারি অভ্যর্থনা জানিয়েছে বারাক ওবামা ও ডোনাল্ড ট্রাম্পের মতো অতিথিদেরকেও। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।